আমরা এখন থেকে যতগুলো ক্লাস করব প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করব, ঠিক আছে? তোমাদের কালকে যে রিপোর্ট 5টা দিয়েছিলাম, এই 5টা রিপোর্টকে খুব ভালোভাবে প্রিপেয়ার করবে, ঠিক আছে? আগামী কালকেও আরো 5টা দেব, হ্যাঁ? এই কয়েকদিনের সিরিজ অনুযায়ী 5টা করে রিপোর্ট দিব, যে রিপোর্টগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, তারপর তোমাদের খাতা চেক করার সময় দেখছি অনেকে রিপোর্টের যে ফরম্যাট, সেই রিপোর্টের ফরম্যাটটাকে মেনটেন করছো না। এটা করো না কিন্তু, হ্যাঁ? কারণ মক টেস্ট মানে জাস্ট প্র্যাকটিস একটা লিখে দিলাম এরম নয়, পরীক্ষার হলেও কিন্তু তাড়াহুড়োর মধ্যে এই অভ্যাস থেকে যেতে পারে। রিপোর্ট রাইটিং এর ফরম্যাট যেমনটা তোমাদের নোটে অ্যাভেলেবেল আছে, যেমনটা আমি বলেছি ক্লাসে, সেরকমই লিখবে, ঠিক আছে? রিপোর্টের ফরম্যাটটাকে চেঞ্জ করবে না। কেন কি, রিপোর্ট বলো, প্রেসি বলো, হ্যাঁ, এদের ফরম্যাটগুলোর জন্য কিন্তু 5 মার্কস অ্যালোটেড থাকে, আর ভেতরে যে বডি তার জন্য বাকিটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা একটু সাবধান থাকবে। আচ্ছা, আমাদের একটা ভাই আমাকে বলেছিলে যে ওই রিলেটিভ ক্লজেস দিয়ে যে সমস্ত সেন্টেন্সেস গুলো হয়, যেমন যাকে তাকে, যে সে, যেটি সেটি, সেরকম কিছু এক্সাম্পলস আজকে আমরা করব, অ্যান্ড দেন তারপর আমরা হাই ইল্ডিং কিছু ট্রান্সলেশন করব। হাই ইল্ডিং ট্রান্সলেশন মিন্স যে ট্রান্সলেশন গুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক? এরকম এই কয়েকদিনে এটাই চলবে আর কি। চলো সবাই লেখো, যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ঘৃণা করে। যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ঘৃণা করে। যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ঘৃণা করে। যার যে কোনো টপিকে প্রবলেম হচ্ছে আমাকে জানাবে, ঠিক আছে? 20 তারিখের মধ্যে তোমাদের এই যে 4টে মক টেস্ট হয়ে গেছে সেটার খাতা আমি দিয়ে দেব, এবং কালকে থেকে তোমাদের আমি দৈনিক মক টেস্টের জন্য কোয়েশ্চেন পেপার দিয়ে দেব, ঠিক আছে? খাতা হয়তো সবটা চেক করতে পারবো না, কিন্তু মক টেস্ট গুলো নিজেরা দিতে থাকো। যত মক টেস্ট দেবে তত ভালো হবে। ওকে, চলো, যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ঘৃণা করে, ফুল স্টপ। নেক্সট ওয়ান, যে তার নিকট বা যে তার কাছে প্রার্থনা সাহায্য প্রার্থনা করে। আবার বলছি, যে তার কাছে সাহায্য প্রার্থনা করে। যে তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাকে সাহায্য করেন। যে তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাকে সাহায্য করেন। যে তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাকে সাহায্য করেন, ফুল স্টপ। নেক্সট ওয়ান, যেসব বালক তোমাকে ইহা বলিয়াছিল। যেসব বালক তোমাকে ইহা বলিয়াছিল তাহারা কোথায় থাকে, কোশ্চেন মার্ক। যেসব বালক তোমাকে ইহা বলিয়াছিল তাহারা কোথায় থাকে, কোশ্চেন মার্ক। যেসব বালক তোমাকে ইহা বলিয়াছিল তাহারা কোথায় থাকে, কোশ্চেন মার্ক। নেক্সট, যে বালকটিকে তুমি দেখিয়াছিলে সে আমার ভাই। যে বালকটিকে তুমি দেখিয়াছিলে সে আমার ভাই। যে বালকটিকে তুমি দেখিয়াছিলে সে আমার ভাই। নেক্সট, যে ভদ্রলোক রাস্তায় বেড়াইতেছিলেন তিনি একজন অধ্যাপক। যে ভদ্রলোক রাস্তায় বেড়াইতেছিলেন তিনি একজন অধ্যাপক।
যে ভদ্রলোক রাস্তায় বেড়াইতেছিলেন তিনি একজন অধ্যাপক। ফুল স্টপ। নেক্সট। যে কুকুরটি আমি কিনিয়াছিলাম তাহা মারা গিয়াছে। যে কুকুরটি আমি কিনিয়াছিলাম তাহা মারা গিয়াছে। যে কুকুরটি আমি কিনিয়াছিলাম তাহা মারা গিয়াছে। নেক্সট। যে সমস্ত বালক তোমাকে মারিয়াছিল, যে সমস্ত বালক তোমাকে মারিয়াছিল তাহাদের শাস্তি হইয়াছে। যে সমস্ত বালক তোমাদের মারিয়াছে, যে সমস্ত বালক তোমাকে মারিয়াছিল তাহাদের শাস্তি হইয়াছে। যে সমস্ত বালক তোমাকে মারিয়াছিল তাহাদের শাস্তি হইয়াছে। ফুল স্টপ। যে কলমটি তুমি আমাকে দিয়েছিলে তাহা হারাইয়া গিয়াছে। যে কলমটি তুমি আমাকে দিয়াছিলে তাহা হারাইয়া গিয়াছে। যে কলমটি তুমি আমাকে দিয়াছিলে বা দিয়েছিলে তাহা হারাইয়া গিয়াছে। ফুল স্টপ। যে স্কুলে আমি পড়ি তিনি সেখানকার প্রধান শিক্ষক। যে স্কুলে আমি পড়ি তিনি সেখানকার প্রধান শিক্ষক। যে স্কুলে আমি পড়ি তিনি সেখানকার প্রধান শিক্ষক। ফুল স্টপ। আমি যে নৌকায় আসিয়াছিলাম তাহা চলিয়া গিয়াছে। আমি যে নৌকায় আসিয়াছিলাম তাহা চলিয়া গিয়াছে। আমি যে নৌকায় আসিয়াছিলাম তাহা চলিয়া গিয়াছে। ফুল স্টপ। যে ছেলেটি এবার বৃত্তি পাইয়াছে সে আমার ছোট ভাই। যে ছেলেটি এবার বৃত্তি পাইয়াছে সে আমার ছোট ভাই। যে ছেলেটি এবার বৃত্তি পাইয়াছে সে আমার ছোট ভাই। নেক্সট। যে পুস্তকখানি আমি তাহাকে দিয়াছি, যে পুস্তকখানি আমি তাহাকে দিয়াছি তাহাতে অনেক সুন্দর ছবি আছে। যে পুস্তকখানি আমি তাহাকে দিয়াছি তাহাতে অনেক সুন্দর ছবি আছে। যে পুস্তকখানি আমি তাহাকে দিয়াছি তাহাতে অনেক সুন্দর ছবি আছে। যে পুস্তকখানি আমি তাহাকে দিয়াছি তাহাতে অনেক সুন্দর ছবি আছে। ফুল স্টপ। যে পুস্তকখানি আমি তাহাকে দিয়াছি তাহাতে অনেক সুন্দর ছবি আছে। তুমি আমাকে যে কলমটি, নেক্সট ওয়ান, তুমি আমাকে যে কলমটি দিয়াছিলে, তুমি আমাকে যে কলমটি দিয়াছিলে তাহার মূল্য কত? তুমি আমাকে যে কলমটি দিয়াছিলে তাহার মূল্য কত? তুমি আমাকে যে কলমটি দিয়াছিলে তাহার মূল্য কত? কোয়েশ্চেন মার্ক। তুমি আমাকে যে কলমটি দিয়াছিলে
তাহার মূল্য কত? কোয়েশ্চেন মার্ক। নেক্সট ওয়ান, তোমাদের বাড়িতে যে ছেলেটি বাস করে সে কোথায় গিয়াছে? তোমাদের বাড়িতে যে ছেলেটি বাস করে সে কোথায় গিয়াছে? তোমাদের বাড়িতে যে ছেলেটি বাস করে সে কোথায় গিয়াছে? এইখানে যতগুলো এক্সাম্পল তোমাদের দেওয়া হলো, এখানে সবকটি অ্যাডজেক্টিভ ক্লজ আছে এর মধ্যে। কমপ্লেক্স সেন্টেন্স তো বটেই, অ্যাডজেক্টিভ সেন্টেন্স অ্যাডজেক্টিভ ক্লজেস দিয়ে জয়েন করানো হয়েছে। নাও নেক্সট ডে অ্যাডভার্বিয়াল ক্লজ, তারপর নাউন ক্লজ, এরকম এই তিনটি ক্লজ প্রধানত, এদেরকে দিয়েও এক্সাম্পল দেব, অ্যান্ড দেন তারপরে দ্যাট ক্লজ দিয়েও দেব। ঠিক আছে? স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলো। বলছি যে আপনি যে রিপোর্ট গুলো দিচ্ছেন সেগুলো কি মানে মানে বাংলাতেও সেগুলো কি রেডি করব নাকি মানে হ্যাঁ মানে বাংলার জন্য? ইংরেজিটা রেডি করলে তো বাংলাটা অটোমেটিক হ্যাঁ হয়ে হ্যাঁ যাওয়ার হ্যাঁ কথা। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। দেখো বাংলা ইংরেজি দুটোই সেম সেম করেই করবে, ঠিক আছে? মানে সাজেশন হিসাবে মানে ওই টপিক গুলো একই থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলেন টপিক তো? গুলো আচ্ছা একই থাকছে, বাংলা ইংরেজি দুটোর জন্যই। আচ্ছা আর একটা জিনিস যে স্যার এরকম কটা টপিক আছে? আহ, দেখো টপিক গুলো তো সব সেমই, তাই না? জাস্ট একটুখানি ইনসিডেন্টটা শুধু চেঞ্জ হচ্ছে। স্যার আমি বুঝতে এটা বলতে পারছো? চাইছিলাম যে আপনি ধরুন ডে বাই ডে যতদিন ক্লাস হবে আপনি দিতে থাকবেন, কিন্তু সেইভাবে আমাদের উপর একটা প্রেসার হয়ে যাবে, কারণ একটা জিনিস ধরুন একবারে পড়ে তো আমরা সেটা করতে পারবো না বা নামাতেও পারবো না। হুম, আপনার মানে যেটা দেওয়ার আছে শোনো সাজেশন, সেটা আপনি শোনো একবারে দিয়ে শোনো দিন, রিপোর্ট গুলো অ্যাটলিস্ট দিয়ে দিন, যাতে আমরা ওটা রেডি করতে পারি। আর 10 দিন শোনো বা 11 দিন মানে আসলে রিভিশনের একটা ব্যাপার আছে তো। বুঝতে পেরেছি আমি। তার মানে কি তোমরা এগুলোকে মুখস্থ করছো? না স্যার স্যার, মুখস্থ সম্পূর্ণটা ঠিক হয়তো না। মুখস্থ করা নয়, সম্পূর্ণটা হয়তো মুখস্থ করা নয়, কিন্তু অ্যাটলিস্ট একবার করে গো থ্রু বা জিনিসগুলো বা সেই সাবজেক্টগুলো সম্পর্কে পয়েন্টগুলো তো নিজেদের মেমোরিতে রাখতে হবে, না হলে তো কেউ নামাতেও পারবে না, তাই না? আচ্ছা, স্যার মানে টপিকটা কিছু কিছু পয়েন্ট করে মনে রাখার চেষ্টা করছি আর কি, ধরুন মোটামুটি 4-5টা পয়েন্ট হ্যাঁ হ্যাঁ, যেগুলো দিতেই হবে আর কি ঠিক। রিপোর্টটা লিখতে গেলে। তাহলে ওটা একবারে তো দিয়ে দিলে সুবিধা, এই তো বলছো? হুম। আচ্ছা, ঠিক আছে। স্যার আরেকটা স্যার আরেকটা দেখুন, জিনিস এটা ছিল। যদি যত ডিলে হতে থাকবে, ধরুন রোজ 5টা করে দিচ্ছেন, এটা ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু এরকম করে আমাদের অসুবিধা হচ্ছে। মানে আচ্ছা একবারে দিতে না পারলে মোটামুটি এই উইকের মধ্যে যদি মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে যেত তাহলে অ্যাটলিস্ট সেটাও অনেকটা আচ্ছা, টাইম পাওয়া তাহলে যেত। 20 তারিখের মধ্যে দিয়ে দেবো, ওকে? হুম। স্যার আরেকটা আপনি স্যার, জিনিস না না আমার স্যার, বলার আমি ছিল। বলতে চাইছি আপনি সাজেস্টিভ অন্তত টপিকগুলোর নাম ধরে এরকম 10টা বা 12টা বা এরকম আপনার যটা আছে দেওয়ার, সেটা আপনি অন্তত টপিকগুলো দিয়ে দিন। আচ্ছা, তোমাদের দেখো টপিক আমি একটা ভিডিও করে দিয়েছিলাম তোমাদের চ্যানেলে, ঠিক আছে? এই টপিকগুলোর স্যার বাইরে আর কোনো টপিক হয় না জেনারেলি, ঠিক আছে? তবু আমার যেটা ভাল লাগছে দেখছি আমি, একবারেই দিয়ে দিচ্ছি তাহলে। স্যার বলছি যে এই যে যে রিপোর্ট গুলো এডিটোরিয়াল টাইপের রিপোর্ট গুলো, হ্যাঁ যেমন শোনো আজকে শোনো, কালকের। এডিটোরিয়াল রিপোর্ট তোমাদের পরীক্ষাতে আসবে না। এডিটোরিয়াল রিপোর্ট হুম। যত যাই বলুক না কেন, নিউজ পেপার রিপোর্টই তোমাদের লিখতে হবে, ওকে? হ্যাঁ স্যার, কিন্তু বলছি আপনি যে কালকে যে পিডিএফটা দিয়েছেন ওখানে যে জেনজি বা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা লেখা আছে, হ্যাঁ, মানে আমি দেখলাম যে মানে একজন পরিচিত আছে আর কি, পিএসসি ক্লার্কশিপে চাকরি করে, বলছে যে মানে আহ, এইটাকেই নিউজ পেপার রিপোর্টের মতো করে লিখতে। ধরুন একটা মানে সেমিনার আকারে কিছু করে দিলে বা অ্যাওয়ারনেস আকারে কিছু বলে দিল, মানে এভাবে করতে বলছে। তো আমি বলছি স্যার এভাবে লেখা যাবে না ওইভাবে লিখতে হবে? উম, দেখো জেনজি প্রোটেস্টটা যেটা রয়েছে ওইটাকে আমরা হুম নিউজ পেপার মডেলেই লিখেছি, বুঝতে পারলে? ওটা নিউজ পেপার মডেলেই লেখা আছে, ওখানে এক্সাজারেশন আচ্ছা। নেই, শুধুমাত্র পার্শ্ববর্তী দেশে ঘটে যাওয়া ঘটনা, জাস্ট ঘটনা সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, বুঝে গেল? আর হুম এডিটোরিয়াল লেখা হলে, হ্যাঁ, ওটা অন্য অন্য আয়ামে লেখা হতো, বুঝেছো ভাই? রিপোর্টটাকে একবার হুম ভালো করে পড়বে, দেখবে ওখানে যেটা করা হয়েছে সেটা একটা ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে, জাস্ট যে জেনজি হুম ব্যাপারটা কি, এবং সেকেন্ড এটা, পার্টটাতে। হ্যাঁ, এবং এটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কি প্রভাব ফেলছে এটা, আর এর সুফল কুফল দেখো দেওয়া আছে ছোট্ট করে, ঠিক আছে? হুম হুম। আর স্যার এই রাজ্য সরকারের প্রকল্প বা কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো কি ডেট প্লেস এগুলো দিতে হবে? ডেট প্লেসটাও মেইন নয়, মেইন হচ্ছে ডেটাটাকে ঠিকঠাক রাখতে হবে,
ওকে, এবার একটা ঘটনা হচ্ছে ডেটাটা যদি ঠিক মনে করো যে তুমি যদি টেন্স ওয়াইজ সেন্টেন্স স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলেও ডেটাটা বেশি ম্যাটার করে না। ওকে, দাদা একটা কথা ছিল। বলো, তোমরা এগুলো করছো তো নাকি খালি কথা বলছো বলো? হ্যাঁ স্যার করছি, বলছি যে ওই মানে কারেন্ট ইস্যুস এর মধ্যে মানে আপনি যেটা একটু লেখেননি হয়তো, জানি না হয়তো, ওই মানে ইভেন্ট গুলো কি মানে খেলাধুলার ব্যাপারে, ওই ওয়ার্ল্ড কাপ জিতেছে, মহিলা ওয়ার্ল্ড কাপ, ওটা কি মানে একটু কম ইম্পর্টেন্স দেবো তাহলে? আহ, না, তুমি একবার আমাকে লেখো তো, এটা হোয়াটসঅ্যাপ আমাকে পার্সোনালি লেখো, এটা আমি একটা রিপোর্ট করে দিচ্ছি। এটা একটা ভালো আশার মতন কিন্তু, ঠিক আছে। এর সাথে জুড়ে দিতে পারে তোমার উইমেন এম্পাওয়ারমেন্ট, বুঝতে পারলে? হুম হুম। আর কি দাদা লেখো বলছি আমাকে? উইকলি মক টেস্ট হচ্ছে, ওটা কি হবে আবার? কোনটা? উইকলি যে মক টেস্টটা হচ্ছিল হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ হবে বেস। হবে হবে। স্যার বলছি একটা প্রবলেম হচ্ছে, রিপোর্টে মাঝে মাঝে মানে প্রেজেন্ট টেন্স চলে আসছে, এটা বুঝতে পারছিলাম না। না দেখো, পাস্ট টেন্স তো পাস্ট টেন্সের রিপোর্ট লিখতে হয়, কিন্তু তার মধ্যে ঘটনার বিবরণের ক্ষেত্রে আমি তো বলেইছি যে ঘটনাটা ঘটে গেছে, হ্যাঁ, তাকে বর্ণনা করার জন্য পাস্ট টেন্স ইউজ করছো। আর বর্তমানে কি স্টেপ নেওয়া হচ্ছে তার জন্য প্রেজেন্ট টেন্স ইউজ করছো। আর ভবিষ্যতে এইটাকে রোখার জন্য কি করা যেতে পারে না যেতে পারে তার জন্য ফিউচার টেন্স ইউজ করছো। দ্যাটস অল। রিপোর্টের মধ্যে যে সব পাস্ট টেন্সই থাকতে হবে এমন কথা নেই কিন্তু। আর ইউ গেটিং ওকে মাই ওকে। পয়েন্ট? হ্যাঁ অর্থাৎ স্যার, স্যার। হ্যাঁ, যে ঘটনাটা ঘটে গেছে তার জন্য পাস্ট টেন্স। এবার বর্তমানে মনে করো ইনভেস্টিগেশন চলছে, তাহলে কি আমি লিখবো নাকি দ্য ইনভেস্টিগেশন ওয়াজ কন্টিনিউইং বা সামথিং? না, লিখবো না, ইজ লিখবো, দ্য ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। বোঝা গেল? আবার ফিউচারে ওকে কোনো স্যার। একটা স্টেপস নেওয়া হবে, এটাই। হ্যাঁ, রিপোর্টের মধ্যে তিনটে টেন্সকেই ইনকর্পোরেট করতে হয়। যে ঘটনা ঘটে গেছে তার জন্য পাস্ট, তারপর যেটা এখন চলছে প্রেজেন্ট, এন্ড যেটা ভবিষ্যতে স্টেপস নেওয়া হবে তার জন্য ফিউচার টেন্স ইউজ করতে হবে। ওকে? তো মক স্যার টেস্টটা ঠিক কি আছে। এই week থেকে শুরু হবে? হ্যাঁ, মক টেস্টটা কি এই উইক থেকে শুরু হবে? মক টেস্টটা আজকে রাত্রে পাবে, ঠিক আছে। স্যার মক বলছি টেস্টের কোশ্চেন্স পিএসসির গুলো কি খুব ভালো করে প্রিভিয়াস ইয়ার দেখো। কোশ্চেন এক গুলো মিনিট ইম্পর্টেন্ট শোনো, আছে? কি আরেকবার বলো। স্যার বলছি পিএসসির পিআই কি কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে? প্রিভিয়াস ইয়ার্স, হ্যাঁ, ওখান থেকেই তো মোটামুটি বেছে বেছে যে স্ট্যাটিক ঘটনাগুলো আছে, মানে ট্র্যাডিশনাল যেগুলো আছে ওইগুলো ইম্পর্টেন্ট আছে। তোমাদের ওকে কপাল স্যার। ভালো থাকলে মক টেস্টের যে 4টে মক টেস্টের মধ্যে যে টপিকগুলো দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। স্যার তাহলে স্যার একটু মানে মোটামুটি মানে কিছু ইম্পর্টেন্ট ভালো দেখে টপিক গুলো একটু উম একটু যদি আমি ভালো করে মেনশন করে দেন। অবশ্যই সবটাই করছি ভাই তোমাদের জন্য। হ্যাঁ স্যার। স্পেসিফিক স্যার একদিন 3 একটু নম্বর করে দিলে ভালো হতো। 4 নম্বর মক টেস্টের অ্যান্সার গুলো দেখো, দেওয়া হয়নি। তোমাদের অনেকের অনেক ধরনের কথা আমি শুনছি, আমাকে পার্সোনালিও তোমরা মেসেজ করে যা খুশি তাই বলছো, গ্রুপেও বলছো, কারণ আমার আমার নিজেরই একটা ভুল হয়েছে সেটা আমি স্বীকার করছি। তোমাদের মক টেস্টের খাতাগুলো আমি দেখে উঠতে পারিনি আমার ব্যক্তিগত কারণে। আর যদি ওটা বাদ দিতাম আমি, শুধুমাত্র মক টেস্টের খাতা দেখাটা, বাকি তোমাদের যা কিছু নেসেসিটি আছে এভরিথিং ইজ প্রোভাইডেড, ইয়েস অর নো? স্যার একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে মানে অনেক সময় রিপোর্টে লিখতে দেয়, বাংলা রিপোর্টে স্পেসিফিক্যালি, যে তোমাদের এলাকায় কোনো একটা মানে ক্যাম্প হয়েছে সেটা নিয়ে বলো, সেক্ষেত্রে কি রিপোর্টে আমি আমাদের এলাকা বলে মেনশন করতে পারি, হ্যাঁ, সেইভাবে লিখবো? অবশ্যই অবশ্যই। আর তোমাদের তাহলে স্যার এলাকায় বললে জায়গাটার আমাদের এলাকায় বলে লিখবে, হ্যাঁ। এবং সেইখানে না স্টাফ রিপোর্টার হুম। লিখবে না, হ্যাঁ, আচ্ছা। ওখানে রেসিডেন্ট রিপোর্টার লিখবে। ও আচ্ছা, মনে বাংলায় করো, হলে মানে এক মিনিট শোনো, হ্যাঁ, আচ্ছা। ধরো, হ্যাঁ, বাংলায় হলে স্থানীয় সংবাদদাতা লিখবে, ঠিক আছে। দেখো, মনে করো কোন একটা কলেজের ইভেন্ট বা কোন একটা স্কুলের ইভেন্ট তোমাকে লিখতে দিয়েছে রিপোর্টে, সেইখানে বায়াস স্টাফ রিপোর্টার আমরা লিখবো না, কি লিখবো তখন? বায়াস স্টুডেন্ট রিপোর্টার লিখবো। বুঝে গেল? কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, স্কুল হোক, সেখানে যদি কোনো রিপোর্ট লিখতে দেয় তাহলে আমরা বায়াস স্টুডেন্ট রিপোর্ট লিখবো। বাকি তাড়াহুড়োর মাথায় যদি কেউ লিখে ফেলে বায়াস স্টাফ রিপোর্টার, এতে কিছু ভুল হয় না, আসে যায় না, কিন্তু মাইক অফ করে দাও। কিন্তু স্কুল কলেজ হলে সেক্ষেত্রে বায়াস স্টুডেন্ট রিপোর্ট লিখতে পারো। ওই যে যেমন বললো যে তোমাদের এলাকায় যদি এরকম বলে, তাহলে সেটার জন্য স্থানীয় সংবাদদাতা, হ্যাঁ, এরকম লিখতে পারো, বা লোকাল করেসপন্ডেন্ট, এমন করে লিখতে পারো, ঠিক আছে।
কিন্তু আর স্যার ওই ফরম্যাটটাকে রিপোর্টের অ্যাজ ইট ইজ জায়গাটার নামটা রেখো। কি? হ্যাঁ স্যার, জায়গাটার জায়গা। নাম, জায়গা দেখো, পরীক্ষার প্রশ্নে তোমাকে যদি ওই ধরনের টপিক দেয় তাহলে নিশ্চিত রূপে বলে দেবে যে স্পেসিফিক কোনো স্থানের পরিবর্তে এক্স ওয়াই জেড ইউজ করো, বলে দেওয়া হবে ভাই রিপোর্টের মধ্যে। আর যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে তবুও এক্স ওয়াই জি লিখবে, স্পেসিফিক কোনো জায়গার লেখার নাম দরকার নেই। আচ্ছা স্যার, মানে যে স্যার বলছি তোমাদের রিপোর্টে এলাকাও বলে। অপশন দেওয়া থাকবে তো? দুটো রিপোর্ট থাকবে, যে কোনো একটা লিখতে হবে, দুটো টপিক। বাংলার ক্ষেত্রেও তো তাই? বাংলার ক্ষেত্রেও তাই। মানে ঠিক বলছি আছে, যে স্যার বলছি তোমাদের কারেন্ট তোমাদের ইভেন্টের এলাকা ক্ষেত্রে যদি স্যার, বলে তাহলে কি আমার এলাকাও না লিখে তখনও কেউ ক খ গ দেবো তো? হ্যাঁ লিখবে আমার এলাকা, কিন্তু নিজের এলাকা মানে আমি বগুড়াই থাকি বলে আমি বগুড়া লিখবে এমনটা নয়। ও। না মানে লেখাটা, যখন ওই মানে রিপোর্টের ইয়েটার জায়গাটা দেবো তখন ওই হ্যাঁ ক খ গই দেবো তো? হ্যাঁ হ্যাঁ, স্যার যদি ওটা নিজেদের না লিখে এমনি নর্মাল রিপোর্টারের মতো লিখিলে চলবে তো রিপোর্টটা? হ্যাঁ চলবে, অসুবিধা নেই। স্যার নিজস্ব ঠিক আছে। সংবাদদাতা বলে লিখলে হবে না, ক হ্যাঁ খ নিজস্ব গ দিয়ে? সংবাদদাতা লিখলেও হবে। হুম, আমি চলো। মানে আমি মেনশন করতে ক চাইছি খ না গ যে আমি তারপরে আমি টাইম লিখছি আর কি। ডেট এভাবে দিয়ে হ্যাঁ হ্যাঁ, সেমিকোলন দিয়ে শুরু করলে হয়ে ঠিক যাবে স্যার। ঠিক ঠিক, রিপোর্টের ফরম্যাটটাকে অ্যাজ ইট ইজ রাখবে। আরেকটা কথা, একটা প্যারাগ্রাফ লিখবে না, হ্যাঁ অন্তত কমপক্ষে 3টি প্যারাগ্রাফ তো হওয়াই চাই এটা রিপোর্টের মধ্যে। বুঝতে পারছো কি বলেছি? অনেকেই একটা প্যারাগ্রাফে কমপ্লিট করে ফেলেছে, এমনটা করবে না, 3টে প্যারাগ্রাফ অন্তত থাকবে। ইন্ট্রোডাকশন, বডি, বডিটাকে দুটো পার্টে ভাগ করে লিখবে। দুটো পার্টে কি হতে পারে? প্রথম পার্টে ঘটনার বিস্তার আলোচনা, আর দ্বিতীয় পার্টে বর্তমান পরিস্থিতি। এই হয়ে গেল। রিপোর্টগুলোকে মেমোরাইজ করো না। দেখো একটা কথা বলি তোমাদেরকে আমি, ফার্স্ট অফ অল যারা যারা আছো ক্লাসে, তোমাদের লেখাগুলো আমি ফার্স্ট যে লেখাগুলো দেখেছি, দুই একজনকে বাদ দিলে বাকি সকলের লেখা ঠিক আছে। টেন্স ওয়াইজ বলো বা সেন্টেন্স স্ট্রাকচার বলো, মোটামুটি ঠিক আছে। কিন্তু তোমাদের মধ্যে যে প্যানিক আমি লক্ষ্য করছি, এই প্যানিকটা কিন্তু তোমাদের সর্বনাশ ডেকে আনবে, এটা মাথায় রাখো। বুঝতে পারছো কি বলেছি? প্যানিক করার কিচ্ছু হয়নি এখানে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ভয় না পেয়ে তোমরা যথেষ্ট ভালো লিখছো, সেইভাবে এগো। আর স্যার একটা কথা বলছি মাথায় রাখবে, 6টা টপিকই যেন লিখে আসো, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার বলছি কারেন্ট ইভেন্টের ক্ষেত্রে স্যার পরীক্ষা ডেটটাই দেবো স্যার ওখানে? হ্যাঁ একদম একদম একদম, পরীক্ষার ডেট দিবে। স্যার কারেন্ট ইভেন্ট বাদ দিয়ে যদি অন্য কিছুতে পরীক্ষা ডেটে দিলে কি হবে না তো কিছু? না কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো ডেট ইউজ করতে পারো, যে কোনো ডেট, এতে কিচ্ছু আসে যায় না। ওকে ওকে স্যার। চলো। যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ঘৃণা করে, কি করেছো? দ্য person পার্সন whom আই I লাভ love হেটস মি। hates me. হ্যাঁ দেখো একবার, যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ঘৃণা করে, এখানে মেইন ক্লজ কোনটা? মেইন ক্লজটা হচ্ছে সে আমাকে ঘৃণা করে, তাই নয় কি? হুম, মেইন হ্যাঁ স্যার। ক্লজটা হচ্ছে সে আমাকে ঘৃণা করে। এবার মানে চিনবো কি করে? দেখো সে, এই সে যেখানে থাকবে, সে, তিনি, হ্যাঁ এগুলো থাকলেই সেটা হচ্ছে মেইন ক্লজ। আর যে, যিনি, যাকে, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে সে আমাকে ঘৃণা করে, সে বলতে কে? নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি, তাই এটাকে আমরা এভাবেই শুরু করছি যে দ্য পার্সন, দ্য পার্সন কি করে? আমাকে ঘৃণা করে। তাহলে লেখো হেটস মি, দ্য পার্সন হেটস মি, অর্থাৎ একটি লোক সে আমাকে ঘৃণা করে। এবার জিজ্ঞেস করো কে ঘৃণা করে? যাকে আমি ভালোবাসতাম, তাহলে এই পার্সনটাই হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসতাম, তাহলে লিখবো হুম আই লাভড। ওকে, তাহলে হয়ে গেল দ্য পার্সন হুম আই লাভড হেটস মি। ক্লিয়ার? প্রত্যেকের হয়েছে? স্যার হ্যাঁ বলো। পার্সনের জায়গায় যদি ওয়ান দিই তাহলে কি হবে? দ্য ওয়ান হুম আই লাভড হেটস মি হতে পারে, কিন্তু দেখো ওয়ান হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। ওকে, ওয়ান ইনডেফিনিট প্রোনাউন, সো ওয়ান এর ব্যবহারটা এখানে করবে না, ঠিক আছে?
এখানে পার্সন ওকে ইউজ স্যার। করবে বা ম্যান ইউজ করবে। আর লাভটা যদি ইউজ টু লাভ দিই তাহলে কি ভুল হবে? না, ইউজ টু লাভ দেবে না। ইউজ টু লাভ ওকে দেওয়ার স্যার। মানে কি? মানে অভ্যস্ত ছিলাম আমি না, এরকম। এমনটা নয়। অতীতের অভ্যাসগত কোনো কাজের জন্য আমরা ইউজ টু ব্যবহার করি। আমি তোমাদের বলেছিলাম আই এম লাভিং সামওয়ান, এমন হয় কখনো? না না স্যার, হয় না। হয় না। তো স্ট্যাটিক ভার্বকে করার জন্য একটু সাবধান থাকতে হবে। আমি তাকে ভালোবাসতাম, সে আমাকে ঘৃণা করে। একবার ভেবে দেখো, যাকে আমি ভালোবাসতাম সে আমায় ঘৃণা করে, এই বক্তব্যের সাথে বলতে পারি যে আমিও তাকে একটা সময় ভালোবাসতাম? কারণ এই কথাটিই তো এসছে অনুরাগের থেকে, তাই না? শুধুমাত্র ওকে স্যার। অ্যাজ ইট ইজ ট্রান্সলেট করলে হবে না, সেন্সটাকে একটু ক্যাচ করতে হবে না? আলটিমেটলি এটা তো একটা ভাষা। চলো 2 নম্বরটা কি আছে? দুই নম্বরটা কি আছে? যে তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাকে সাহায্য করেন। বলো। যে তার Whoever কাছে seeks সাহায্য help প্রার্থনা from করে him, সে তাকে সাহায্য করে। হি হেল্প দোজ হু আস্ক হিম ফর হেল্প। বাহ, সুন্দর লিখছো তো। ওকে, দেখো আরেকবার বলো তো কি লিখেছো? হি হেল্পস দোজ হু আস্ক হিম ফর হেল্প। যে তার কাছে স্যার সাহায্য আমি একটা প্রার্থনা লিখেছি। তিনি তাকে সাহায্য করে। আচ্ছা, এখানে হু আস্ক হিম ফর হেল্প লিখলে স্যার whoever seeks help from him লিখলে হবে? দাঁড়াও 1 মিনিট, এই যারটা প্রথম শুনলাম হু আস্ক হিম ফর হেল্প এটা লিখলে কি? হ্যাঁ, তো হু এটা যে প্লুরাল কি করে বুঝলে? যে তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাকে সাহায্য করে বলেছে। হুম, মানে আসলে মানে যেই করে ওটা মানে বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন, আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারলে না? তুমি কি লিখেছো বলো। Sir, ask হি Saul. হেল্প হি হি হেল্পস দোজ হু আস্ক দাঁড়াও, হিম ফর হি হেল্প। হেল্পস দোজ, আচ্ছা, হু আস্ক, সরি, হু হিম আস্ক ফর হিম ফর হেল্প। হিম, হ্যাঁ বেশ, ফর হেল্প, খুব সুন্দর। এই কনস্ট্রাকশনটা দাদা একটা হ্যাঁ বলো। যে one who asks him for help gets assisted. এরকম লিখো না, জটিল হয়ে যাবে। তুমি গ্রামাটিক্যালি ঠিক লিখেছো। হি হেল্পস দোজ, যে তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাকে সাহায্য করে বলেছে না, নাকি তাদের বলেছে? তাকে বলেছে। তাহলে এখানে হেল্পস দোজ ওয়াই। যদি এটা লেখা থাকতো যারা তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদেরকে সাহায্য করেন, তাহলে পরে তো এটা হতো, তাই না? আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? প্রত্যেকে কি এটা লিখেছো নাকি? না স্যার, আমি একটা অন্য লিখেছি। Sir, he helps him who asks him for help. হ্যাঁ বেশ, ভেরি গুড। হি হেল্পস হিম হু আস্ক হিম ফর হেল্প, এটা ঠিক আছে। এটা এখানে একটা এস হবে, এখানে একটা হিম হবে। ওকে, কেন বলো তো? যে তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাকে সাহায্য করে বলেছে না, তাকে বলেছে তো না তাদেরকে বলেছে? স্যার তাকে বলেছে। তাহলে এখানে দোষ হওয়াটা ঠিক নয়, তাই না? হিম হওয়া উচিত। তাহলে তো হি স্যার বুঝতে হেল্পস, পেরেছি এটা। হ্যাঁ হি হেল্পস হিম হু asks him for help. ওকে, যদি বলতো যে যে তার কাছে, যারা তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদেরকে সাহায্য করেন, এমনটা যদি হতো তাহলে বলতে পারতে যে হি হেল্পস দোজ হু আস্ক হিম ফর হেল্প। ওকে, চলো তারপরে বলো।
স্যার হুএভার সিক্স হেল্প ফ্রম হিম হি হেল্পস হিম, এটা কি হবে? দাঁড়াও আমি একটু লিখি, কি লিখেছো তুমি বলো। হুএভার সিক্স হেল্প ফ্রম হিম, কমা হি Whoever হেল্পস হিম। whoever seeks help whoever seeks help ফ্রম হিম from him হি হেল্পস হিম। he helps him, এমনটা লিখেছো? হ্যাঁ এটা স্যার, এটা একেবারেই কি হবে? পুয়ার হয়ে গেছে, বুঝতে পারলে? whoever seeks help from him he helps him। একবার ভালো করে ভাবো কতবার হি কতবার হিম আসছে, একবার খেয়াল করো। সো এটা আচ্ছা না স্যার, লেখাই বেটার, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা স্যার এটা বেটার লেখা। স্যার এই যে লাস্টেরটা লিখলেন, ওই সেন্টেন্সটাকে কি এভাবে লেখা যায়, হুএভার সিক্স হেল্প ফ্রম হিম গেটস দ্য হেল্প, বা গেটস ইট, গেটস দ্য সেম, এরকম কিছু, হেল্পটা ইউজ করলাম না। হ্যাঁ, হতে পারে কিন্তু ভাল লাগবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। হুম, হ্যাঁ দেখো মনে করতে পারো এখানে দুটো হেল্প, এখানে এই হেল্পটা হলো ভার্ব আর এখানে এই হেল্পটা হলো নাউন, মাথায় রেখো একবার। আমরা এখানে হেল্প দুবার লিখেছি ঠিকই, কিন্তু একটা জায়গায় ভার্ব আছে, একটা জায়গায় নাউন আছে। ওকে, চলো তারপরে বলো কি আছে। যেসব বালক তোমাকে ইহা বলিয়াছিল তাহারা কোথায় থাকে? আচ্ছা, যেসব বালক, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম, যেসব বালক তোমাকে ইহা বলিয়াছিল তাহারা কোথায় থাকে? হ্যাঁ স্যার। বলো কি করেছো। হোয়াট ডু দ্য বয় হু টোল্ড ইট টু ইউ লিভ? এক মিনিট দাঁড়াও দেখি, মনে হ্যাঁ হয় দোস্ত ঠিকই লিখেছো, আমি একটু লিখে নি। কি লিখেছো বলো একবার, ধীরে ধীরে বলো। হোয়াট হোয়াট ডু দ্য বয় দাঁড়াও হু দাঁড়াও টোল্ড ইট টু ইউ? দাঁড়াও রে ভাই, আমি একটু লিখি। আচ্ছা, ওয়্যার ডু দ্য বয় বয় হু টোল্ড ইট টু ইউ হু টোল্ড ইট টু ইউ টু ইউ, আচ্ছা, লিভ? লিভ, কোশ্চেন মার্ক দেবো? হ্যাঁ। আচ্ছা, একটু বলবো দাদা, বলবো? হ্যাঁ এক মিনিট দাঁড়াও, এক মিনিট আচ্ছা দাঁড়াও। আচ্ছা। সবাই আমাকে বলো, এই যে যে ওর যেটা লিখেছে এটা কি ঠিক লিখেছে? স্যার না, মানে বয়স যেসব হবে। বালক বলেছে তো বয়েজ হবে। আচ্ছা বেশ, একটা ভুল নজরে এলো, যেসব আর আর বালকেরা বলেছে, তার মানে এখানে দাদা বয়েজ ওই হবে। থাকার কথাটা বলেনি, মিস গেছে। স্যার টোলটা ওখানে ডিড করতে হবে, যদি এই যে টোল করে এখানে মানে ওখানে টেল করতে এখানে হবে। এখানে লিভ আছে, এটুকু তো করে। থাকাটা লিভ আছে এখানে, ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? দেখো দেখো দেখো, ঠিক আছে। মেইন ক্লজটাকে খেয়াল করো, মেইন ক্লজটাকে, ওয়্যার ডু কোথায় যান? দ্য বয়েজ লিভ, এই যে আন্ডারলাইন পার্ট যেটা সেটা হচ্ছে মেইন ক্লজ। ওয়্যার ডু দ্য বয়েজ লিভ, ছেলেরা কোথায় থাকে? কোন ছেলেরা? যারা তোমাকে এটি বলেছিল, তাই না? তো হু টোল্ড ইট টু ইউ, এমনটা লিখেছে ও। এইটাকে কি ইট লেখা যেতে পারে এখানে? দিস হলে ভালো হয় না স্যার? ভেরি গুড, এখানে ইটের পরিবর্তে দিস লিখতে হবে। তারপর আর কি পরিবর্তন? ওই লিভটাকে আগে টোল্ড আনলে ইউ বোধহয় দিস। ভালো হয়। দাঁড়াও দাঁড়াও, লিভটাকে আগে আনা যাবে না। কেন আগে আনা যাবে না? কারণ এই ক্লজে, এই কারো মাইক অন আছে অফ করো। কারণ হু এই টোল্ড ইউ ক্লজে, দিস স্যার? এক মিনিট শোনো, এইখানে লিভটাকে আগে আনা যাবে না এই কারণে, এই ক্লজটা তো বয়কে ডিসক্রাইব করছে না, সেটাকে বয়ের পাশেই রাখতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ সেটাই বলে, অ্যান্টিসিডেন্টের ইমিডিয়েট আফটার, ভালো করে শোনো, অ্যান্টিসিডেন্টের ইমিডিয়েট আফটার রিলেটিভ ক্লজের ইউজ হয়। তাহলে আমি বয়েজের মাঝখানে লিভকে আনতে পারবো না, বয়েজের পরেই আমাকে এই ক্লজটি আনতে হবে, এখানে একদম ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। তাহলে ওয়্যার ডু দ্য বয়েজ লিভ, এই মেইন ক্লজ, তো বয়েজটা কোন বয়েজ? হু টোল্ড দিস টু ইউ, এমনটা লিখেছে। সো এমনটা লিখবে না, কি লিখবে? হু টোল্ড ইউ দিস হবে। হ্যাঁ, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট এই দুটোকে একবার ভালো করে ভাববে। হ্যাঁ, আর টোল্ডের পরে বলেছিলাম না, টোল্ডের সাথে টু এর ইউজ হয় না,
মনে আছে? দেখো, সে মানে কি বলো দেখি? সে মানে কি? বলা। সে মানে বলা। আর টেল মানে কি? টেল মানে কি? কাউকে বলা। সে মানে বলা, আর টেল মানে কাউকে বলা। কাউকে বলা। তার মানে কি, টেল যখনই ব্যবহার করছো, ইমিডিয়েট আফটার ইট লিসেনার লাগবেই লাগবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সে মানে শুধু বলা, আর টেল মানে কাউকে বলা। তো টেল যখনই ব্যবহার করছি, ইমিডিয়েট আফটার ইট লিসেনারকে বসাতে হবে। তাহলে কি এটা ট্রানজিটিভ ভার্ব হলো যে ইমিডিয়েট বাদ অবজেক্ট লাগবে? না, ট্রানজিটিভ তো দুটোই, সেও ট্রানজিটিভ, টেলও ট্রানজিটিভ। কিন্তু সে মানে শুধু বলা, আর টেল মানে হচ্ছে কাউকে বলা। অর্থাৎ সে এর পাশে যদি আমি টু বসাই, তবে এই দুটোকে ইকুয়েট করা যায়, যে সে টু ইকুয়াল টু টেল। ঠিক? তাহলে সে টু এর পরে আমাকে লিসেনার বসাতে হবে, আর টেলের ইমিডিয়েট আফটার লিসেনার বসাতে হবে। বুঝতে বাট পারলে? স্যার সে যদি ট্রানজিটিভ হয় তাহলে তারপরে প্রিপোজিশন কেন আসছে? প্রেপোজিশনটা ইনডাইরেক্ট অবজেক্টকে নেওয়ার জন্য আসছে। বুঝলে? আর টেলের ক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্টটাই ডাইরেক্ট অবজেক্টের কাজ করে দেয়। আচ্ছা, ওই সমস্ত ঝামেলা বাদ দাও। যেটা আমি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো, যে সে টু মানে হচ্ছে টেল। তাহলে সে টু এর পরিবর্তে সে টু এর পরে কাকে বসাবো? আমি লিসেনারকে বসাবো। তো ইমিডিয়েট আফটার টেলের পরে লিসেনারকে বসাবো। তাহলে এটাকে একটু চেঞ্জ করবো আমরা এই জায়গাটাতে। হু টোল্ড ইউ দিস, ব্যাস এটুকুন করলেই হয়ে গেল। তাহলে ওয়্যার ডু দ্য বয়েজ হু টোল্ড ইউ দিস লিভ। এবার ঠিক হলো। স্যার আমি ওকে, একটা করেছি, ওটা একটু আলাদা, জানি না হয়েছে কিনা। বলো। দোজ বয়েজ হু টোল্ড ইউ দিস, হোয়ার ডু দে লিভ? আচ্ছা, শেষে কি আছে? শেষে কি আছে? ফুল হোয়ার স্টপ ডু আর দে লিভ? কোশ্চেন মার্ক? না না, কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক যদি থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন সেন্টেন্সে কোথায় বসে? বাক্যের শুরুতে না মাঝখানে? শুরুতে বসে। তাহলে ভুল হয়ে গেল না? হুম, আমি আরেকবার বলছি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক? সো এই ফরম্যাটটাতেই তোমাকে লিখতে হবে। ঠিক আছে? এই ফরম্যাটটাতেই তোমাকে লিখতে হবে। আরেকটা কথা মাথায় রাখবে, অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করার সময় অ্যাডজেক্টিভ ক্লজ সর্বদা অ্যান্টিসিডেন্টের ইমিডিয়েট আফটার বসবে, কোনো গ্যাপ ফ্যাপ নেই। ওকে? তাহলে এটাকেই ঠিক করে লেখো, যে ওয়্যার ডু দ্য বয়েজ হু টোল্ড ইউ দিস লিভ। এটা সঠিক। তারপরে বলো। The boy whom you saw is my brother. বাংলাটা বলো একবার ভাই। যে বালকটিকে তুমি দেখিয়াছিলে সে আমার ভাই। বেশ, যে বালকটিকে তুমি দেখিয়াছিলে সে আমার ভাই। বলো কি লিখেছো? The boy whom you saw is my brother. দ্য বয় হুম ইউ স ইজ মাই ব্রাদার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এটা প্রত্যেকের এটাই হয়েছে তো? স্যার এই হোমটা দিইনি, হ্যাঁ দ্য স্যার। বয় ইউ স ইজ হ্যাঁ মাই স্যার, ব্রাদার করছিলাম। না, হুমটা দাও। ঠিক আছে। ঠিক আছে, দ্য বয় হুম ইউ স ইজ মাই ব্রাদার। আচ্ছা, তারপরে বলো। যে ভদ্রলোক রাস্তায় বেড়াইতেছিলেন তিনি একজন অধ্যাপক। ওকে, বলো কি করেছো? The gentleman who was roaming around the street is a professor. আচ্ছা, হুম, বাকিটা একই তো নাকি না আলাদা? ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড করেছি, আর স্ট্রিটটা করিনি। হ্যাঁ, ঠিক আছে, ওটা ঠিক আছে, দুজনেরই লেখা ঠিক আছে। দেখো, দ্য জেন্টলম্যান ইজ আ প্রফেসর। ওকে, দ্য জেন্টলম্যান ইজ আ প্রফেসর। সঙ্গীত চ্যাটার্জি আছো ক্লাসে? সঙ্গীত,
সঙ্গীত চ্যাটার্জি ক্লাসে আছো? ওকে, খুব সম্ভব তোমার খাতাতেই দেখলাম যে প্রেসিজ লেখার সময় তুমি একটা টাইটেল দিয়েছো, সেটা আমি তোমার খাতাতে মার্ক করে দিয়েছি, একবার দেখে নেবে। বাকিদের উদ্দেশ্যেও বলি, দেখো টাইটেলের জন্য, রিপোর্টের ফরম্যাটের জন্য, প্রেসিজ টাইটেলের জন্য, ওকে, আর ট্রান্সলেশনের মধ্যে ব্রেভিটির জন্য মানে ক্লিয়ারিটির জন্য কিন্তু 5 মার্কস অ্যালটেড থাকে। মনে করো লিখতে লিখতে কোথাও কোনো কাটাকাটি হচ্ছে, জাস্ট এক দাগ দিয়ে কাটবে, ওটাকে পুরো একদম ঘিজিবিজি করে কাটবে না, দেখতে যাতে বাজে না লাগে। আর তোমরা দেখেছো তোমাদের অ্যাডমিট কার্ড গুলোতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমাদের ইউজ করতে হবে, ঠিক? তাহলে বাড়িতে এখন যতবারই প্র্যাকটিস করবে কালো কলম দিয়ে লিখবে, কালো কলম দিয়ে লেখা অভ্যাস করবে। কালো কলমে হয় কি, একটু কাটাকাটি হলে দেখতে কিন্তু খুব বাজে লাগে, হ্যাঁ? সো এটা একটু মাথায় রেখো। আর পরীক্ষাতে সবাই 2-3টে করে কালো পেন নিয়ে যাবে, সেগুলোকে রানিং অবস্থায় রাখবে, সেগুলো দিয়ে লিখবে, হ্যাঁ? আর যে ধরনের প্যানিক তোমাদের মধ্যে দেখছি, প্যানিক গুলোকে একেবারেই করো না, ঠিক আছে? ফ্রি মাইন্ডে থেকে পরীক্ষা দাও, সকলের পরীক্ষা ভালো হবে। স্যার বলছি যে প্রেসিজ, পেনটা ট্রান্সপারেন্ট হতে হবে এমন তো মানে নেই তো, বল পয়েন্ট হলেই যে কোনো হলেই তো হ্যাঁ, হবে। যে কোনো বল পয়েন্ট পেন হলেই হবে, ওকে। গতবারে রিস্ট ওয়াচ অ্যালাউ করেছিল, এবারও করতে পারে বলে আশা। হ্যাঁ, না করলেও স্যারকে টাইম জিজ্ঞেস করে, যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে জিজ্ঞেস করলে বলে দিবে, হ্যাঁ? তো প্রত্যেকে এটুকুন তো হয়ে গেছে। আগের দিন আমি বলেছি যে কোনটা আগে করবে, আগে ইংরেজিটা করবে তারপর বাংলাটা করবে, কারণ ইংরেজিটা করতে যদি আমার 40 মিনিট সময়ও লেগে যায় তবুও বাংলাটার জন্য 20 মিনিটে কনফিডেন্স পাবে। কিন্তু বাংলাটা লিখতে লিখতে যদি 40 মিনিট লেগে যায় তাহলে কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলবে কিন্তু পরীক্ষার হলে, ওকে। আর পরীক্ষায় ঢোকার সাথে সাথে এটাই ভাববে যে আমার যে প্রস্তুতি সেটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে? সো আমি পারবো, এই কনফিডেন্সটাকে রাখো, ঠিক? কারণ তোমরা বহু মানে এক্সাম্পলস পড়েছো এবং প্র্যাকটিস করেছো, আর এই কয়েকদিনে করবেও, ওকে। স্যার চলো, বলছি ট্রান্সলেশন গুলোতে বাংলা থেকে ইংলিশে যদি মানে জটিল সেন্টেন্সে থাকে, কমপ্লেক্সে থাকে, ট্রান্সলেশন করার সময় কি সিম্পল সেন্টেন্স ইউজ করা যাবে? না করাই বেটার, ঠিক আছে? যেমনটা আছে ঠিক তেমনটাই করবে। কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে করবে কেন বলো তো? এক্সামিনার তোমাকে ওটাও টেস্ট করতে দিয়েছে যে আসলেই তুমি ক্লজের ব্যবহারগুলো জানো কিনা, এই যেটা আজকে আমরা করছি, ঠিক আছে? আর পাংচুয়েশন মার্ক যেন কখনোই মিস না হয় ট্রান্সলেশনের সময়, মাথায় রাখবে। যেখানে কমা ব্যবহার করা হয়েছে, যেখানে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে, যেখানে ডাবল কোটেশন ব্যবহার করা হয়েছে, যেখানে হাইফেন ব্যবহার করা হয়েছে, অ্যাজ ইট ইজ ফলো করবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্য জেন্টলম্যান ইজ আ প্রফেসর, এটা হচ্ছে আমার মেইন ক্লজ। এবার এই জেন্টলম্যানটা কোন জেন্টলম্যান? যে রাস্তায় হাঁটাহাঁটি করছিল, তাই না? মানে ঘুরছিল। তাহলে এখান থেকে আমার সাবঅর্ডিনেট ক্লজটা হবে হু ওয়াজ ওয়াকিং, অর মুভিং, তোমরা যেটা ইউজ করেছো। On the street, sir, who was walking on the street. হ্যাঁ, আমি রোমিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট লিখেছি। একদম ঠিকই আছে। দ্য জেন্টলম্যান হু ওয়াজ ওয়াকিং On the street. অন দ্য রোড অর স্ট্রিট, যা খুশি লেখো একই ব্যাপার। তাহলে দ্য জেন্টলম্যান হু ওয়াজ ওয়াকিং অন দ্য রোড ইজ আ প্রফেসর। বেশ, তারপর বলো। যে কুকুরটি আমি কিনিয়াছিলাম তাহা মারা গেছে। The dog which I bought was died. আচ্ছা, ঠিক। স্যার বলছি দ্য ডগ দ্যাট করলে হবে না, দ্য ডগ দ্যাট আই বট। দ্যাট করাটা সেফ সাইডে থাকবে, হুইচের থেকে। ওয়াজ ডায়েট না দিয়ে শুধু ডায়েট ওয়াজ ডায়েট হবে না, শুধু ডায়েট হবে? ওভাবে তো হয় না, মারার তো সে দেখো, গেছে। দেখো, মারা গেছে কোন টেন্স? মারা Past গিয়াছে কোন টেন্স? Past tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট মারা পারফেক্ট। গিয়াছে, মারা গেছিল বললে তো পাস্ট টেন্স হতো। হ্যাজ ডাইড হবে তাহলে। হ্যাঁ Yeah. অবশ্যই। হ্যাজ ডায়েড হবে। দেখো মেইন ক্লজটা কোনটা? মেইন ক্লজটা হচ্ছে দ্য ডগ হ্যাজ ডাইড, এটা মেইন ক্লজ। কুকুরটি মারা গেছে। কোন কুকুরটি? এখানে হুইচ ব্যবহার করো না, দ্যাট ইউজ করো। দ্যাট আই হ্যাড বট, ব্যাস। দ্য ডগ দ্যাট আই হ্যাড বট হ্যাজ ডাইড। ওকে, এবার তোমরা যদি বলো যে না দাদা এখানে আমি দ্যাট আই বট করব, হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। দ্য ডগ দ্যাট আই বট হ্যাজ ডাইড অথবা দ্য ডগ দ্যাট আই হ্যাড বট হ্যাজ ডাইড, একই। তারপর বলো যে সমস্ত বালক তোমাকে মারিয়াছিল তাহাদের শাস্তি হইয়াছে। কি করেছো বলো। The boys who had beaten you have been punished. বাংলাটা কি আছে আরেকবার বলো। যে সমস্ত বালক তোমাকে মারিয়াছিল তাহাদের শাস্তি হইয়াছে। এর মধ্যে মেইন ক্লজ কোনটা? তাহাদের শাস্তি শাস্তি হয়েছে। মানে সমস্ত বালকের শাস্তি হইয়াছে, এটাই না? ওই হ্যাঁ সমস্ত স্যার, কথাটিকে তো আমরা ইগনোর করে গেলাম। অল দ্য বয়েজ লিখতে হবে। ভেরি গুড। অল দ্য বয়েজ হ্যাভ বিন পানিশড। অল দ্য বয়েজ হ্যাভ বিন পানিশড, এটা হলো মেইন ক্লজ। এবার প্রশ্ন ওঠে কোন বয়েজ? হু হ্যাড বিটেন ইউ। তাহলে অল দ্য বয়েজ হু হ্যাড বিটেন ইউ হ্যাভ বিন পানিশড। ওকে, তারপরে বলো। তারপরে বলো। যে কলমটি তুমি আমাকে দিয়াছিলে তাহা হারাইয়া গিয়াছে। হুম The pen that you had given me হুম has been lost. হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। দেখো আমি আরেকবার বলি, এই জায়গাটাতে যেমন হ্যাড বট, হ্যাড বিটেন, এখানে না তোমরা পাস্ট সিম্পল পাস্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন এটাকেই যদি বলতে দ্য পেন দ্যাট আই কি দ্যাট ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট, তবুও হতো। প্রত্যেকের এটাই হয়েছে। হ্যাঁ, দ্য পেন হুইচ করেছিলেন দ্যাটটা। দ্যাট হুইচ, দুটোই দেখো মনে রাখো, দ্যাট মানুষের ক্ষেত্রে মানে জীবিত জিনিসের ক্ষেত্রে এবং মৃত জিনিসের ক্ষেত্রে জড়বস্তুর জন্য ইউজ অ্যাপ্লিকেবল, কিন্তু হুইচ হচ্ছে জড়বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, এই কারণে দ্যাট ব্যবহার করলে সেফ সাইডে থাকা যায়। দ্য পেন দ্যাট ইউ গেভ মি বা হ্যাড গিভেন মি যদি করো কোনো অসুবিধা নেই। হ্যাজ বিন লস্ট, হ্যাজ বিন লস্ট। ওকে, এই ধরনের ট্রান্সলেশনের ক্ষেত্রে ওই গেট ফেট এগুলো এনে না জটিল করার চেষ্টা করবে না, সহজ সরল থাকার চেষ্টা করবে। দ্য পেন দ্যাট ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট, ঠিক আছে এটা। দাদা হ্যাঁ, বলছি আপনি যেটা বললেন ওটা হয়েছে, বলছি দাদা এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে অন্যভাবে লেখা যায় কি? মানে কেমন লিখতে চাইছো বলো। ইউ গেভ মি এ পেন হুইচ হ্যাজ বিন লস্ট। হ্যাঁ, করা যেতে পারে। না, আরেকবার বলো, কি বললে? ইউ গেভ মি এ পেন হুইচ আচ্ছা, হ্যাজ হ্যাঁ বিন হ্যাঁ, লস্ট। ইউ গেভ মি আ পেন, তুমি আমাকে একটি কলম দিয়েছিলে হুইচ হ্যাজ বিন লস্ট, হ্যাঁ এটাও করা যেতে পারে। তারপর কি আছে? যে স্কুলে আমি পড়ি তিনি সেখানকার প্রধান শিক্ষক। ওকে, বলো কি করেছো।
He is the headmaster of the school where I study. Very good, very good. He is the headmaster of the school where I study. তাহলে এখানে কাকে আমরা ডেসক্রাইব করছি? রিলেটিভ ক্লজটা দিয়ে স্কুলটাকে। ভেরি গুড। স্যার আমি এখানে এ করেছিলাম, হি ইজ এ হেডমাস্টার। কি লিখেছো তুমি বলো? মানে ওইটাই, মানে হি ইজ এ হেডমাস্টার অফ দ্য স্কুল হোয়ার আই স্টাডি। স্যার এখানে এ তো করা যাবে না, কারণ দেখো হেডমাস্টার এখানে তো একজনই হবে। হেডমাস্টার এন্ড ডেফিনিট, ওকে, সেই কারণে এই ইউজ করো না, দা ইউজ করো, ওকে? আমি ওই ই আর দাতে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। দা ইউজ করো। তারপরে বলো হি ইজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল ওয়্যার আই ওয়েন্ট, নাকি না ওয়্যার আই ইউজ স্টাডি। ও ওয়্যার স্টাডি, হ্যাঁ ঠিক। তারপরে তারপরেটা বলো তাড়াতাড়ি। আমি যে নৌকায় আসিয়াছিলাম তাহা চলিয়া গিয়াছে। এটাতে একটু কনফিউশন আছে স্যার। স্যার বলবো এটা? স্যার দ্য বোট হ্যাড গন বাই হুইচ আই অ্যারাইভড। বাংলাটা আরেকবার বলো। আমি যে নৌকায় আসিয়াছিলাম তাহা চলিয়া গিয়াছে। বেশ, তাহলে লেখো না এমন করে, দ্য বোট, মেইন ক্লজটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো আগে। দ্য বোট হ্যাজ গন হলো, নৌকাটি চলে গেছে। গন, গনের সাথে না গন অ্যাওয়ে দিয়ে দাও, ভালো হবে। লেফট লেখা যাবে দাদা? হ্যাঁ হ্যাঁ, লেফট লেখা যাবে, গন অ্যাওয়ে বা লেফট, সুন্দর, লেফট লিখতে পারো। তাহলে দ্য বোট হ্যাজ গন অ্যাওয়ে বা দ্য বোট হ্যাজ লেফট, এটা কোন বোট? এখানে বোটটাকে ডেসক্রাইব করতে হবে, তাই লিখো বাই হুইচ আই কেম। তাহলে দ্য বোট বাই হুইচ আই কেম হ্যাজ গন অ্যাওয়ে অর লেফট, ওকে? স্যার আমি যেটা বললাম সেটা তাহলে হবে না? বলছি এখানে তাহলে বোটের ক্ষেত্রে হ্যাড কেন হলো না? ওই যেখানে আপনি হ্যাজ বললেন সেখানে হ্যাড হলো না। বাই হুইচ আই হ্যাড কাম এটা হতো, কোনো অসুবিধা নেই, বলছি তো এখানে তুমি সিম্পল পাস্ট বা পাস্ট পারফেক্ট এর জন্য ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক? স্যার আমি করেছিলাম দ্য বোট হ্যাড গন বাই হুইচ আই অ্যারাইভড। না, এবার বলো, এই যে হুইচটা বসালে কাকে ডেসক্রাইব করলে? গনকে। গনের পরে হুইচ বসিয়েছো না, তাহলে আমি তো বললাম না যে অ্যাডজেক্টিভ ক্লজ ইমিডিয়েট আফটার অ্যান্টিসিডেন্ট বসাতে হবে, অর্থাৎ যাকে আমি ডেসক্রাইব করছি একদম তারপরেই বসাতে হবে আমাকে অ্যাডজেক্টিভ ক্লজটা। দ্য বোট বাই হুইচ আই কেম হ্যাজ গন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো তো ভুলটা কি হচ্ছে? হ্যাঁ না স্যার স্যার, বুঝতে এইখানে আরো পেরেছি। একবার কনফিউশন হয়ে গেল, যেখানে অ্যারাইভড লিখছি সেই সেন্টেন্সে হ্যাজ ইউজ করছি, আবার হ্যাড করলে তখন মানে আচ্ছা, অন্যরকম হয়ে এক যাচ্ছে। মিনিট আরেকবার দাঁড়াও, আপনি বলে দিন না। একবার দাঁড়াও। আসিয়াছিলামের জায়গায় অ্যারাইভড লিখছো তো, ওই মানে কেমটার জায়গায় অ্যারাইভড লিখতে চাচ্ছ, এই তো কথা? না, আমি বলতে চাইছি যেমন একবার বলছি যখন অ্যারাইভড করছি তার মানে আমি ওটা পাস্ট লিখলাম, তাহলে প্রথম যে সেন্টেন্সটাই দ্য বোট বাই হুইচ আই হ্যাড কাম কেন করছি না? হ্যাড কাম মানে বুঝলাম না। আচ্ছা, তোমার আসার কাজটা আগে হয়েছে না পরে হয়েছে? মানে বলতে গেছে পাস্ট পারফেক্ট হলে ওটা মানে প্রথমে সিম্পল তো পাস্ট হবে। এসেছে, তারপরে ওই বোর্ডটা চলে গেছে, তাহলে আসার কাজটা আগে হয়েছে। হ্যাঁ, তো তার জন্যই তো ওটা সিম্পল পাস্ট বা পাস্ট পারফেক্টে লিখতে বলছি। এবার তুমি বলতে চাইছো পাস্ট না স্যার, ও ইনডেফিনিটে। বলতে চাইছে কেমের বদলে অ্যারাইভড হলে কি হ্যাডটা হবে না, এটাই জিজ্ঞাসা করছে মনে হয়। হ্যাঁ, কেন হবে না? কেম বা অ্যারাইভ একই কথা, এখানে ভার্ব তো এটা, এটাকে সিম্পল পাস্টেও লিখতে পারো, পাস্ট পারফেক্টেও লিখতে পারো আসলে। হ্যাঁ, তার মানে আমি বলতে চাইছি স্যার প্রথম পার্টটা যখন আমি পাস্ট পারফেক্টে লিখছি তখন সেকেন্ড পার্টটা সিম্পল পাস্টে লিখবো তো? না, সেই ঘটনা তো এখানে ঘটছে না।
এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হয়, পাস্ট হচ্ছে, নালে পাস্ট পারফেক্টের সেন্স হচ্ছে, আর মেইন ক্লজটা তো প্রেজেন্ট টেন্সে থাকছে। বুঝেছো কি হ্যাঁ বলেছি? স্যার, এই জিনিসটাই আমার কনফিউশন হচ্ছে যে না, একটা এখানে যখন আমি কনফিউশন পাস্ট কিছু নেই। পারফেক্ট লিখছি তারপরেরটাই সিম্পল প্রেজেন্ট কেন লিখছি? না, ওটা কোনো অসুবিধা নেই। সিম্পল প্রেজেন্ট তো লিখছিই না, প্রেজেন্ট পারফেক্ট লিখছি, ঠিক আছে? কারণ আমার যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেটা অতীতেরই ঘটনা বলা হচ্ছে। তারপর বলো, তোমার কি মানে কোয়েরি কি ক্লিয়ার হলো নাকি না? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। পাস্টে যখন দুটো কাজ মানে সাইমালটেনিয়াসলি হচ্ছে, তখন যে কাজটা আগে হচ্ছে তার জন্য তো পাস্ট পারফেক্ট ইউজ করব। একদমই তাই। তাহলে রিনা, স্যার শোনো এখানে তো শোনো, বুঝতে পেরেছি আসার তোমার। কাজটা আগে হচ্ছে। হ্যাঁ, তোমার হ্যাঁ। বুঝতে পেরেছি প্রশ্নটা। আহ, হ্যাঁ, আসার কাজটা আগে হচ্ছে বলেই তো সেটাকে পাস্ট করছো বা পাস্ট পারফেক্ট করছো। এই সিচুয়েশনে আমি বললাম যে পাস্ট ইনডেফিনিট লিখলেও হবে, পাস্ট পারফেক্ট লিখলেও হবে। এই জন্যই বলছি যে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে অতীত যে ব্যাপার ঘটনাটা, তার ম্যাগনিটিউডটাই শো হচ্ছে, আর কিচ্ছু শো হচ্ছে না। বুঝলে? আই ওয়েন্ট এর মানে হচ্ছে একটু কম পুরনো, আর আই হ্যাড গান এটা একটু বেশি পুরনো, অর্থাৎ অতীতের ম্যাগনিটিউডটাই দেখানো হচ্ছে এখানে, হ্যাড বা মানে পাস্ট পারফেক্ট বা পাস্টের মধ্যে এখানে। ওকে, আদার কোনো ইস্যুস নেই এখানে, এবং দুটো ইউজই সঠিক ইউজ, ভুল নয় কোনো। তারপর বলো নেক্সট। যে ছেলেটি এবার বৃত্তি পাইয়াছে সে আমার ছোট ভাই। কি করেছো বলো? The boy who got scholarship this time is my younger brother. দিস টাইম না, দিস ইয়ার লেখো। Okay. স্যার হ্যাজ গট দিয়েছিলাম। হ্যাজ গটই তো হবে, কারণ দুটোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, একটা প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ টেন্স, একটা হ্যাজ গট ইনডেফিনিট। হবে তো স্যার। তাহলে এমনটা করো না, হ্যাজ দ্য বয় ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, এটাই তো মেইন ক্লজ। দ্য বয় ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, এটা মেইন ক্লজ তো। দেখো, দ্য বয় ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, এটা মেইন ক্লজ। এই বয়টা কে? কোন বয়? কোন বয়? হু হ্যাজ গট আ স্কলারশিপ দিস ইয়ার, হয়ে গেল। The boy who has got a scholarship this year is my younger brother. রিসিভড হলে হবে গটের জায়গায়। Who has received a, হ্যাঁ করতে পারো। গটটা কি বেশি ভালো লাগছে? হ্যাঁ, গটটাই বেশি ভালো লাগছে। ওকে, তারপরে বলো। ঠিক আছে স্যার, আরেকবার বলবেন? কোনটা? The স্যার boy, বলছি যে হ্যাজের সাথে তো গটও নয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো গটের পাস্ট পার্সোনাল ফর্মে গটও হয়, গটেনও হয়। ওকে, দুটোই ঠিক। তো গটেনটা হচ্ছে আচ্ছা, এটা ওল্ড জানা ইউজ। ছিল না। হ্যাঁ, মনে রাখবে গটেনটা হচ্ছে ওল্ড ইউজ, এটাকে এখন ইউজ করা হয় না, গটের ইউজটাই বেশি প্রচলনে আছে। গেট, গট, গট, গেটিং। ওকে, গটেনের ইউজটা তোমরা খুব কম দেখবে। যদি এটা ফরের সঙ্গে, যেমন ফরগেট, তো ফরগটেন এটার সাথে ইউজ হয়, বাট গটের সাথে গটেনটা খুব রেয়ার ইউজ হয় এখন। তারপরে বলো। যে পুস্তকখানি আমি তাহাকে দিয়েছি তাহাতে অনেক সুন্দর ছবি আছে। ওকে, স্যার মেইন বলবো? ক্লজটা বলো আগে, মেইন ক্লজটা বলো। তাহাতে অনেক সুন্দর ছবি আছে। এই তাহাতে মানে কি?
স্যার যে বুকটা আমি দিয়েছি সেটেলমেন্ট যে ক্লজ বইটাতে, হ্যাঁ, যে বইটা আমি হ্যাঁ দিয়েছিলাম। তো তাহলে কি ইংরেজিতে বলো, দ্য বুক হ্যাজ has মেনি given বিউটিফুল পিকচার্স ইন ইট, ইয়েস অর নো? মেইন ক্লজটা হচ্ছে দ্য বুক হ্যাজ মেনি পিকচার্স ইন ইট, তো সুন্দর ছবি আছে, বিউটিফুল। মানে বিউটিফুল, তাহলে এখানে বিউটিফুল জুড়ে দাও। দ্য বুক হ্যাজ মেনি বিউটিফুল পিকচার্স ইন ইট, অর্থাৎ বইটির মধ্যে অনেক সুন্দর ছবি আছে। কোন বইটি? which I that I gave him. given, ভেরি I গুড, have ভেরি given. গুড। which I gave him। এবার তোমরা যদি বলো যে এখানে দাদা আমি which I had given him করব, অবশ্যই হবে, করতেই পারো। এটা কি দেখায় স্যার বললাম বলছি আমি? যে এখানে এটা কি এখানে তো দেখায় এখানে? দিয়েছি আছে, উম, তো এখানে হ্যাভ গিভেন হবে না? আচ্ছা হ্যাঁ, করো দিয়েছি, করো, কোনো অসুবিধা দিয়েছিলাম নেই। না। হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। which I have given him করো, কোনো অসুবিধা নেই। the book which I have given him, যেহেতু কি আছে বাংলাতে, দিয়াছি আছে তাই না, তাহলে have given ই বলো। হ্যাঁ, হ্যাঁ, which I have given him has many beautiful pictures in it, ওকে। স্যার বলছিলাম যে দাদা, হ্যাঁ বলো। I have স্যার আমি given him a book which contains many beautiful pictures. I have given him a book which contains, হ্যাঁ করতে পারো, করতে স্যার পারো। আমি একটা বলছি, I gave the book that I have given him contains with many beautiful pictures. দেখো, এই যে contains with many beautiful pictures, যখনই আমরা ডিফারেন্ট ফ্রেজেস, ডিফারেন্ট ক্লজেস কে মানে মিঙ্গেল করার চেষ্টা করব, সেই সময় ভুল হওয়ার প্রবণতাটা থেকে যাবে, বুঝতে পারলে? এই জন্য সহজ সরল করে ভাববো আমরা। একটা কথা তোমরা মনে রেখো, এই যে প্রিপারেশন হচ্ছে এটা শুধুমাত্র তোমার এই ক্লাসিক পরীক্ষার জন্য নয়, আগামী দিনেও বিসিএস দেবে বা যা কিছু দিবে তার জন্য কিন্তু এটা দরকার, ঠিক আছে? ডব্লিউবিসিএস পরীক্ষার জন্যও কিন্তু এই রাইটিংস পার্ট 400 মার্ক থাকে, একবার ভেবে দেখো। এই রাইটিং পার্টসের মধ্যে একটা ভালো স্কোর করতে পারলে এবি গ্রুপ কিন্তু খুব ভালোভাবে অবটেন করা যেতে পারে। চলো নেক্সট বলো। তুমি আমাকে যে কলমটি দিয়েছিলে তার মূল্য কত? বেশ, এটাই ভালো, শুনবো দেখি। বলবো? হুম হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন দ্যাট ইউ গেভ মি? গুড, ভেরি গুড। হোয়াট ইজ দ্য, শেষে কি ফুল স্টপ? না না, ইন্টারোগেটিভ সাইন। হ্যাঁ, স্যার আরেকটা করে হাউ মাচ কি? How much does the pen cost হবে স্যার? হ্যাঁ অবশ্যই হবে। হাউ মাচ ডাজ দ্য পেন Much কস্ট, does কিন্তু এটা করলে রিলেটিভ does the ক্লজটা pen you কোথায় আছে? gave me cost? হ্যাঁ, তো That you এক মিনিট শোনো। প্রথম যে ভাইটি বললে, তুমি একবার বলো তোমার উত্তরটা। আমি বললাম যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ একটু দ্য ধীরে পেন বলো, দ্যাট আমি ইউ তো গেভ মি? লিখছি। আচ্ছা স্যার। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন প্রাইস অফ দ্য পেন দ্যাট ইউ গেভ মি। ওকে, দ্যাট ইউ গেভ মি, এটাই তো বললে? হ্যাঁ। কোশ্চেন মার্ক। বেশ, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন দ্যাট ইউ গেভ মি, আর তারপরে বলো আর একজন কি যেন বললে ওই কস্ট দিয়ে? how much does the pen that you gave me দাঁড়াও, cost? হাউ মাচ ডাজ দ্য Pen পেন that you gave me that you gave me cost. দুটোই সঠিক। এবার বলো তো শ্রুতি মধুর কোনটা? ফার্স্টেরটাই বেশি ভালো লাগছে। দ্যাটস অল। গ্রামাটিক্যালি দুটোই সঠিক, কোনো ভুল নেই, কিন্তু শ্রুতি মধুরে একটা ব্যাপার আছে না, শুনতে কোনটা ভালো লাগছে, সিম্পল কোনটা লাগছে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন দ্যাট ইউ গেভ মি, আর হাউ স্যার মাচ ওই ডাজ দ্য, দ্যাটটা না দিলে চলবে কি? স্যার হোয়াট ইজ এর জায়গায় হাউ মাচ দেয়া যাবে?
হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্য পেন, হ্যাঁ দিতে পারো। স্যার বলছি দ্যাটটা দিইনি, দিতে হবে? কোথায় দ্যাট দাওনি? এখানে এইটাই লিখেছিলাম, ওই তলেরটা হাউ মাচ দিয়ে লিখেছিলাম। হাউ মাচ ডাজ দ্য পেন ইউ গেভ মি কস্ট, এমন? এইখানের দ্যাটটাকে ডিলিট করো না, ঠিক আছে? কেন ডিলিট করবে না? কারণ এখানে কটা ক্লজ আছে এই সেন্টেন্সের মধ্যে? একটা, দুটো। দুটো, হ্যাঁ। একটা মেইন ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, ঠিক? দ্যাটকে গায়েব করা যায় কখন? সেটাকে বলা হয় দ্যাট ক্লজ। যেখানে দ্যাটকে গায়েব করা যায় সেটাকে বলে দ্যাট ক্লজ। কখন হয় সেটা মনে রাখবে, যখন কোনো সেন্টেন্সে মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ ইন্ট্রোডিউস হচ্ছে। মোর দ্যান কত? ওয়ান। হ্যাঁ, মোর দ্যান ওয়ান মানে একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ যখন একটা সেন্টেন্সে আসছে, সেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে মানে একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, বড় বড় সেন্টেন্স গুলোর মধ্যে তুমি দ্যাটকে ডিলিট করতে পারো। কিন্তু যে সেন্টেন্সের মধ্যে একটি মেইন ক্লজ, একটি মাত্রই সাবঅর্ডিনেট ক্লজ, সেইখানে দ্যাটকে গায়েব করো না। দ্যাটকে গায়েব করা যায় কখন? মানে যে ক্লজ থেকে দ্যাটকে গায়েব করা যায় সেই ক্লজকে দ্যাট ক্লজ বলে, ওকে? এবং দ্যাট ক্লজ হয় নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেও কাজে লাগে। তো সেই দ্যাটকে গায়েব করি কেন আমরা? কারণ যেহেতু সেন্টেন্সটা দীর্ঘ হচ্ছে তাই একটা শব্দকে কমানো, এই হচ্ছে উদ্দেশ্য। তো এইখানে দ্যাটকে গায়েব করো না, কারণ এখানে একটাই সাবঅর্ডিনেট ক্লজ, ওকে? ঠিক আছে। তারপরে তোমাদের বাড়িতে যে ছেলেটি বাস করে সে কোথায় গিয়াছে? দাদা, হোয়ার হ্যাজ দ্য বয় হু লিভস ইন ইয়োর হাউস গন? খুব ভালো হয়েছে। হ্যাঁ এটাই। where has the boy where has the boy gone, এটা হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজটা কি? where has the boy, কোথায় গেল বাবা, gone, এটা হচ্ছে মেইন ক্লজ। কোন বয়? কোন বয়? হু লিভস ইন ইয়োর হাউস। Who lives in your house? lives in your house, very good। এই হচ্ছে কাহিনী। তাহলে আশা করছি এই জিনিসগুলো তোমাদের করতে কোনো অসুবিধা হবে না, ভালোই করছো। আরো একবার আমি তোমাকে বলি, ঠিক আছে? তোমাদেরকে বলছি, তোমরা যে প্যানিকটা করছো এই প্যানিকটাকে করো না। এই প্যানিকটা যদি এখন থেকে মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। রিমেম্বার, যদি তোমরা নোটটা পড়ে থাকো 127টি রিপোর্ট তোমরা পড়েছো, ঠিক আছে? তার মানে রিপোর্টের এমন কোনো আঙ্গিক বাকি নেই যে তোমাদের পড়া হয়নি। রিপোর্ট লেখার জন্য যা কিছু রাইটিং প্যাটার্ন আছে, যা কিছু টার্মস আছে, যা কিছু ওয়ার্ডস আছে, সেগুলো মোটামুটি তোমাদের মধ্যে চলে এসছে। এই কয়েকদিনে মন খোলা রেখে একদম ফ্রিলি মনে করো এটা যে আমাদের পরীক্ষা ভালো হবে, সেইভাবে পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করো, ওকে? ভয় পেও না, আর প্যানিক করো না। চলো স্যার এই কদিন একটু প্রেসিটার উপর একটু জোর দিলে ভালো হয়। প্রেসিটা নিয়ে একটু আলোচনা করুন স্যার, প্রেসিটার খুব প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা আগামীকালকের ক্লাসে প্রেসি নিয়ে আলোচনা করব, হ্যাঁ? তো আজকে একটু এইগুলোতে একটু আসো। বলো। স্যার বলছি 3 নম্বর আর 4 নম্বর মক টেস্টের মানে অ্যানসারটা দেওয়া হয়নি। ও 3 নম্বর আনসার কিটাই দেওয়া হয়নি না? না না। ঠিক আছে, ঠিক আছে, রাতে দেব। 3 নম্বর আর 4 নম্বরের আনসার কি রাত্রে দিয়ে দিচ্ছি। এটা শরৎচন্দ্রের একটা লেখা থেকে নেওয়া। মানুষের জীবনে দুঃখ কেবলই দুঃখ নয়, তাহার মধ্যেই লুকাইয়া থাকে আত্মপরিচয়ের গভীর পাঠ। গ্রাম বাংলার নীরব পরিবেশে বসিয়া মানুষ যখন নিজের অন্তরের সঙ্গে কথা কয় তখন সে বুঝতে পারে সংসারে আঘাতই তাহাকে মানুষ করিয়াছে। সমাজ যাহাকে অবহেলা করে, যাহার দিকে করুণার দৃষ্টিতে চাহে, সেই মানুষটি অনেক সময় সবচেয়ে বেশি সহনশীল ও মহৎ হইয়া ওঠে। তাহার চোখে জল থাকিলেও হৃদয়ে থাকে এক অদ্ভুত দৃঢ়তা,
যাহা সুখী মানুষের অজানা। এই কারণেই সমাজের তথাকথিত পরাজিত মানুষদের মধ্যেই মানবতার প্রকৃত সৌন্দর্য সর্বাধিক বিকশিত হয়। চলো, তোমাদের 10 মিনিট সময় আছে এখনো ক্লাসে, সো এটাকে একবার করার চেষ্টা করো, বাকিটা আমি বাড়িতে করার জন্য দিয়ে দিচ্ছি। মানুষের জীবনে দুঃখ কেবলই দুঃখ নয়, তাহার মধ্যে লুকাইয়া থাকে আত্মপরিচয়ের গভীর পাঠ। এই যে মানুষের জীবনে দুঃখ কেবলই দুঃখ নয়, এই পার্টটাকে প্রথমে লিখবে। কি লিখবে? sorrow in human life, sorrow in human life স্যাডনেস লিখলে হবে? is not sorrow, না স্যাডনেস লিখবে না এখানে। স্যাডনেস মানে কি জানো? এই স্যাডনেসের সাথে এই সরোর একটু তফাৎ আছে। তোমাকে কেউ একটা চড় মেরে দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো, দিস ইজ স্যাডনেস। আর দুঃখ যেটা দীর্ঘদিন ধরে তুমি ভোগ করছো, দ্যাট ইজ সরো। ওকে, স্যাডনেস ইজ ট্রানজিটরি অ্যান্ড সরো এটা প্রলং টাইমের জন্য। তাহলে সরো ইন হিউম্যান লাইফ ইজ নট মিয়ারলি সরো। ওকে, কি দাঁড়ালো তাহলে? sorrow in human life is not merely sorrow, মানুষের জীবনের দুঃখ কেবলই দুঃখ নয়। কি? স্যার hidden, আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে, বলো। বলছি এখানে নট অনলি ইউজ করা যাবে না? নট অনলি দিলে তো কোরিলেটিভস আবার আনতে হবে। হ্যাঁ এই জন্যই জিজ্ঞেস করছি, তাহলে তো এখানে নট অনলিটা ইউজ করা যাবে না, কেন কিনা বাট অলসো তো ব্যবহার করার কোনো জায়গা নেই। হ্যাঁ সেটাই। তাহলে sorrow in human life is not merely sorrow, মানুষের জীবনের দুঃখ শুধুমাত্র দুঃখ নয়, তাহার মধ্যে লুকাইয়া থাকে আত্মপরিচয়ের গভীর পাঠ। আত্মপরিচয় মিন্স সেলফ রিয়ালাইজেশন। হ্যাঁ হ্যাঁ, সেলফ আইডেন্টিটি বা সেলফ রিয়ালাইজেশন যাই বলো না কেন একই। তার পাঠ, আত্মপরিচয়ের গভীর পাঠ বলেছে, তাই না? The learnings of deep self-identity had hidden in it. কি লিখবে বলো? The learnings of deep self-identity had hidden in it. আচ্ছা, Underneath it, a deep lesson of self-identity is hidden. আচ্ছা, That contains hidden lesson of self-identity. আচ্ছা, ওকে। আর সেলফ আইডেন্টিটি লাইজ ইন দ্যাট লিখবো? আচ্ছা, এটাকে অন্যভাবে লেখো। লেখো, তাহার মধ্যে লুকাইয়া থাকে আত্মপরিচয়ের গভীর পাঠ। লেখো হিডেন উইদিন ইট। হিডেন দিয়ে শুরু করো, হিডেন উইদিন ইট, হিডেন উইদিন ইট। এটাকে আমরা একটা ফ্রেজ করে দিলাম, তাহার মধ্যে লুকিয়ে থাকে, এটা ফ্রেজ করে দিলাম। হিডেন উইদিন ইট লাইজ থাকে, তাহার মধ্যে লুকিয়ে থাকে। হিডেন উইদ ইট লাইজ, LIES, লাইজ মানে রওয়া, থাকা। কি লুকিয়ে থাকে? A deep lesson. হ্যাঁ, এখানে ডিপ না লিখে প্রোফাউন্ড লিখো। আ প্রোফাউন্ড লেসন অফ সেলফ রিয়ালাইজেশন বা সেলফ আইডেন্টিটি। আর ডিপ বা কি বললাম জানো? Profound বললেন। হ্যাঁ, প্রোফাউন্ড। A profound lesson of self identity, full stop.
তাহলে সেন্টেন্সটা পড়ো একবার। সেন্টেন্সটা পড়ো একবার। Sorrow in human life is not merely sorrow. হুম, Uh, hidden within it lies a profound lesson of self-identity. ভেরি গুড। তারপরে কি আছে? গ্রাম বাংলার নীরব পরিবেশে বসিয়া মানুষ যখন নিজের অন্তরের সঙ্গে কথা কয়, তখন সে বুঝতে পারে সংসারের আঘাতই তাকে মানুষ করিয়াছে। আচ্ছা, গ্রাম বাংলার নীরব পরিবেশে আহ, The serene environment of village. এক মিনিট শুনুন। এই যে টাইম অ্যাডভার্ব গুলো যেগুলো আছে না, টাইম অ্যাডভার্বিয়ালস গুলোকে সেন্টেন্সের শেষে বসাবে। কেন কি? এই টাইম অ্যাডভার্ব গুলো যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে কিন্তু কমপ্লিট ইনভার্সন অ্যাপ্লাই হয়, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন চেঞ্জ হয়। ওকে, সো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই কথাটা যদি মাথায় রাখতে পারো ভালো হবে। যখনই টাইম অ্যাডভার্ব দেখবে, টাইম অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করবে না, চেষ্টা করবে টাইম অ্যাডভার্বটাকে শেষের দিকে বসাতে, ক্লজের শেষে বসানোর চেষ্টা করবে। আচ্ছা, যদি এমন লেখো যে when a person, যখন একজন লোক, when a person, যখন একজন লোক sitting in the quiet surroundings of rural Bengal, sitting in the quiet, QUIET, quiet surroundings, SURROUNDINGS, of rural Bengal, when a person sitting in the quiet surroundings of rural Bengal, কমা, দেখো এতক্ষণ পরে আমার ভার্ব আসছে তাই একটা কমা দিলাম। নিজের অন্তরের সঙ্গে কথা কয়, এটাকে তোমরা কিভাবে লিখতে চাইছো? And talks to his inner self. টক কেন? টক্স হবে। The talks, talks. হুম, Talks with his soul. টক্স উইথ হিজ সোল। আচ্ছা, টক্স উইথ হিজ ইনার সেলফ যদি বলো তাহলে ভালো লাগে না শুনতে? টক্স উইথ হিজ ইনার সোল, কমা দাও, তখন সে বুঝতে পারে, দেন হি কামস টু নো দ্যাট কি আছে, সংসারের আঘাতই তাহাকে মানুষ করিয়াছে। No, that he comes to know that the blows of the worldly life that have truly figured him as a human being, শেপ হ্যাঁ, বা shaped, হ্যাঁ shaped লিখতে পারো, হ্যাঁ, have truly shaped him, হ্যাঁ, as a human being. তাহলে আরবার বলুন একটু লাইনটা। দেন হি কামস টু নো দ্যাট দ্য ব্লোজ অফ দ্য, একবার পড়ো তো। Worldly life. হ্যাঁ, এটাকে লিখতে পারো তোমরা, বিভিন্ন ভাবে লিখতে পারো। তোমরা কি একবার চেষ্টা করবে নাকি আমি বলে দেব? তো একবার চেষ্টা করি, কালকে আপনি কিটা দিয়ে দেবেন এটা। ঠিক ঠিক, শোনো শোনো, একটা কথা বলি। এখানে আমি 4টে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আর আগামীকাল কি করাতে বললে যেন তোমরা? প্রেসিজ। প্রেসিটা করো। এক মিনিট দাঁড়াও, একটু লিখে রাখি। প্রেসিজ। স্যার গ্রুপে আগের দিন আপনি একটা ওই প্যারাগ্রাফ পাঠিয়েছেন, ওটা ট্রান্সলেট করতে বলেছেন, ওটা না সেরকম ভাবে পারিনি, তো একটু পাঠিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, মানে আমাদের মেইন গ্রুপে দিয়েছিলাম।
হ্যাঁ মিন গ্রুপ দিয়েছিলেন ওকে, ঠিক আছে। মেইনলি যিশু খ্রিস্টের ব্যাপারে এরকম কিছু ছিল। ঠিক আছে, ঠিক আছে, চলো একবার দ্রুত দ্রুত তোমরা একবার স্ক্রিনশট নেবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর একটা ফেলুদা থেকে দিয়েছিলাম আজকে, এটা 4 নাম্বার। স্যার নিয়েছো 1 আর সবাই? 2টা আরেকবার দেখান স্যার, 1 আর 2টা। হ্যাঁ, সবার হয়েছে, এটা 4টা হয়েছে সবার, 3টা, 2টা, 1টা। ওকে, ঠিক, এগুলোকে হয়েছে। বাড়িতে একবার প্র্যাকটিস করো, তারপরে কালকের ক্লাসে দেখছি, ঠিক আছে?